ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই চ্যানেলের মধ্যে আমরা একটা ভিডিও সিরিজ চালাচ্ছি 25 MCQs ইন 25 মিনিটস, যার প্রথম ভিডিও হিসেবে আলফ্রেড লর্ড টেনিসনের লেখা ইউলিসিস কবিতাটি আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। সেই ভিডিওতে ইউলিসিস থেকে 25টি গুরুত্বপূর্ণ MCQ আমরা আলোচনা করেছি এবং এই ভিডিওতে আমরা তরু দত্তের লেখা তার অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি থেকে 25টি গুরুত্বপূর্ণ MCQ আলোচনা করতে চলেছি। তোমার স্ক্রিনের মধ্যে যখন প্রশ্ন উঠবে, প্রথমে পজ করে তুমি প্রশ্নটা ভালোভাবে পড়বে এবং উত্তর দেবে, এবং তারপর সেই প্রশ্নের যে এক্সপ্লেনেশন এবং তার উত্তর সেগুলোকে ঠিকভাবে মিলিয়ে দেখবে যে তোমার উত্তর ঠিক হয়েছে কিনা। প্রথম প্রশ্ন, দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি ওয়াজ পাবলিশড ইন দ্য পোয়েট্রি কালেকশন। তরু দত্তের লেখা আওয়ার ক্যাজুরিনা ট্রি কোন কবিতা সংগ্রহে প্রকাশিত হয়? অপশন এ, Ancient Ballads and Legends of Hindustan. Option B, Modern Poems of India. Option C, Songs of Casuarina Tree. Option D, Tales of Hindus. তরু দত্তের লেখা আওয়ার ক্যাজুরিনা ট্রি যে কবিতা সংগ্রহে প্রকাশিত হয় তার নাম হলো Ancient Ballads and Legends of Hindustan এবং 1882 খ্রিস্টাব্দে। ইন দ্য ইয়ার 1882 এই তরু দত্তের লেখা আওয়ার ক্যাজুরিনা ট্রি কবিতাটি প্রকাশিত হয়, তাই এর সঠিক অপশন হলো এনসাইন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি? আওয়ার ক্যাজুরিনা ট্রি কবিতার টোন কীরকম? কবি যখন কবিতা লেখেন তারও একটা টোন থাকে। আচ্ছা, কবিতার টোন বলতে বোঝানো হয় যখন একজন কবি কোনো একটা বিষয়বস্তু নিয়ে লিখছেন তখন তার অনুভূতি এবং তার অ্যাটিটিউড কীরকম তার উপর ডিপেন্ড করে টোন। তাহলে আওয়ার ক্যাজুরিনা ট্রি এই কবিতার টোন কীরকম? অপশন এ, অ্যাংরি অ্যান্ড রিজেন্টফুল। অপশন বি, স্যারকাস্টিক অ্যান্ড মকিং। অপশন সি, বিটার সুইট অ্যান্ড নস্টালজিক। অপশন ডি, প্লেফুল অ্যান্ড লাইট হার্টেড। না, আওয়ার ক্যাজুরিনা ট্রি যেই টোনে লেখা সেই টোনটা হচ্ছে অপশন সি, বিটার সুইট অ্যান্ড নস্টালজিক। বিটার সুইট হচ্ছে এমন একটা মুহূর্ত যেখানে আনন্দ এবং দুঃখের মুহূর্ত একসাথে মিশে থাকে। তুমি যদি কবিতাটা পড়ো তাহলে দেখবে যে ক্যাজুরিনা ট্রিটা কোথাও না কোথাও আমাদের কবিকে একটা কমফোর্ট দিচ্ছে, কিন্তু তিনি তার যে প্রিয় মানুষগুলোকে হারিয়েছেন সেই মেমোরিটাও তার সাথে রয়েছে। তাহলে সেটা হচ্ছে একটা বিটার সুইট মুমেন্ট এবং তার সাথে নস্টালজিক। নস্টালজিক মানে হচ্ছে পাস্টের যে মুহূর্ত সেগুলোর প্রতি একটা ভালো লাগা, একটা ভালোবাসা। তাহলে এই কবিতার টোন হচ্ছে বিটার সুইট অ্যান্ড নস্টালজিক। হোয়াট ডাজ দ্য ক্যাজুরিনা ট্রি সিম্বলাইজ? এই যে ক্যাজুরিনা গাছ রয়েছে সেটা কোনটাকে সিম্বলাইজ করে? অপশন এ, টেম্পোরাল বিউটি। অপশন বি, এন্ডিউরিং বিউটি। অপশন সি, নেচারস ওয়ান্ডার। অপশন ডি, মর্টালিটি। তুমি যদি কবিতাটাকে ভালোভাবে পড়েছো তাহলে তুমি বুঝতে পারবে যে ক্যাজুরিনা ট্রি সিম্বলাইজ করছে এন্ডিউরিং বিউটিকে। না, ক্যাজুরিনা ট্রির যে সৌন্দর্য সেটা পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার এই কন্টিনিউয়াস সেই সৌন্দর্যটা বজায় থাকবে। সেটা অতীতেও ছিল, বর্তমানেও আছে, আর ভবিষ্যতেও থাকবে। তাই এইখানে ক্যাজুরিনা ট্রি সিম্বলাইজ করে কোনটাকে? না, এন্ডিউরিং বিউটিকে। তাই অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর। দ্য টু সিবলিংস অব দ্য পোয়েট আর। আমাদের কবির দুজন সিবলিংসের নাম কি যে কবিতার মধ্যে যাদের কথা বলা হয়েছে? সিবলিংস মানে হচ্ছে নিজের ভাই বোন, আর যারা হচ্ছে মাসতোতো, খুড়তোতো, জেঠতোতো, এই তোতো ভাই বোন তাদেরকে বলা হয় কাজিন। তাহলে এইখানে তরু দত্তের যেই দুজন সিবলিংসের কথা বলা হয়েছে তারা কে? অপশন এ, অরু অ্যান্ড আবজু। অপশন বি, অপু অ্যান্ড আবুজ। অপশন সি, অপা অ্যান্ড অনা। অপশন ডি, অনু অ্যান্ড রুনু। কবির যেই দুই সিবলিংসের কথা বলা হয়েছে তাদের নাম হচ্ছে অপশন এ, অরু অ্যান্ড আবজু। লাইক এ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগড ট্রাঙ্ক। কবিতার একদম প্রথম লাইন, যে ক্যাজুরিনা গাছটা রয়েছে সেই ক্যাজুরিনা গাছটাকে গণ্ডি পাকিয়ে পাকিয়ে একটা লতানো গাছ উঠেছে এবং সেইটাকে তুলনা করা হয়েছে একটা পাইথনের সাথে। পাইথন একটা অজগর সাপ, সে গাছে যেরকমভাবে ওঠে ঠিক সেরকমভাবেই উঠেছে সেই লতানো গাছটি। বলছে হুইচ ফিগার অফ স্পিচ ডাজ দ্য অ্যাবাভ লাইন কন্টেন? এই লাইনের মধ্যে কোন রেটোরিক বা ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? মেটাফোর, পার্সনিফিকেশন, অ্যালিটারেশন, সিমিলি। তোমাকে আগেও বলা হয়েছে, তুমি যদি অলরেডি ইউলিসিস ভিডিওটা দেখেছো সেখানে তোমাকে বলা হয়েছে যদি একটা লাইনের মধ্যে দুটো জিনিসের তুলনা হয় এবং দুটো সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস এবং সেই লাইনে যদি অ্যাজ বা লাইক শব্দগুলোর মধ্যে যে কোনো একটা থাকে তাহলে সেটা সিমিলির উদাহরণ। এইখানে দেখো কীভাবে তুলনা করা হয়েছে, পাইথনের সাথে তুলনা করা হয়েছে সেই লতানো গাছের।
ঠিক পাইথন যেরকমভাবে একটা গাছে উঠে, লতানো গাছটাও ঠিক একই রকমভাবে সেই ক্যাজুরিনা ট্রিকে ধরে রেখেছে। আর সেই লাইনের মধ্যে প্রথমেই রয়েছে লাইক ওয়ার্ডটা, তাই এই লাইনটা একটা সিমিলির উদাহরণ। তাই অপশন ডি সিমিলি হচ্ছে এর কারেক্ট অপশন। দ্য রাগড ট্রাঙ্ক ইন্ডেন্টেড ডিপ উইথ স্কার্স, হোয়াট কজেস দ্য স্কার্স? দ্য রাগড ট্রাঙ্ক, এখানে রাগড মানে হচ্ছে রাফ বা অমসৃণ, আর ট্রাঙ্ক মানে হচ্ছে দ্য বডি অফ দ্য ট্রি। তাহলে ক্যাজুরিনা ট্রির যে কাণ্ডটা রয়েছে সেটা হচ্ছে রাফ, সেইখানে ইন্ডেন্টেড ডিপ উইথ স্কার, সেইখানে ক্ষত চিহ্ন রয়েছে। হোয়াট কজেস দ্য স্কার, সেই ক্ষত চিহ্নটা কে তৈরি করেছে? অপশন এ হিউম্যান ক্রুয়েলটি, অপশন বি দ্য পাইথন, অপশন সি ক্লাইম্বিং ক্রিপার, অপশন ডি এজিং অফ দ্য ট্রি। ক্যাজুরিনা ট্রির গায়ে যে ক্ষতচিহ্নটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সেই লতানো গাছের দ্বারা তৈরি ক্ষতচিহ্ন। সেই লতানো গাছটা সেই ক্যাজুরিনা ট্রিকে কুণ্ড পাকিয়ে ওপরে ওঠার চেষ্টা করছে এবং তার ফলে ক্যাজুরিনা ট্রির গায়ে সেই ক্ষতচিহ্নের তৈরি হয়েছে। তাই এর সঠিক অপশন হচ্ছে অপশন সি ক্লাইম্বিং ক্রিপার। এখানে ক্রিপার মানে হচ্ছে সেই লতানো গাছ। আ গ্রে বাবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, দ্য পোয়েটিক ডিভাইস ইউজড ইন দ্য লাইন ইজ। এই যে কবিতার লাইনটাকে তোলা হয়েছে, এখানে কোন রেটোরিক বা ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? আ গ্রে বাবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন। এইখানে তুমি যদি ভালোভাবে দেখো যে লাইনটার মধ্যে একটা ওয়ার্ড রয়েছে লাইক। ইউলিসিসের যে এমসিকিউর ভিডিওটা তৈরি করা হয়েছে সেখানে অলরেডি বলা হয়েছে যে তোমরা যদি একটা সেন্টেন্সে অ্যাজ বা লাইক পাও তাহলে সেই লাইনটা কোন ফিগার অফ স্পিচের উদাহরণ না সিমিলির উদাহরণ। এইখানে দুটো জিনিসের মধ্যে তুলনা করা হয়েছে, এক হচ্ছে স্ট্যাচু, আরেক হচ্ছে বাবুন। স্ট্যাচুর সাথে বাবুনকে তুলনা করা হয়েছে, আর পয়েন্ট অফ কম্পারিজন কি না দুটোই হচ্ছে মোশনলেস, মানে দুটোই নড়াচড়া করছে না। আমরা যখন কবিতা পড়েছি আমরা দেখেছি যে বাবুন সে গাছের একদম ডগায় বসে রয়েছে, কোনো রকম নড়াচড়া করছে না, এবং তার সাথে লাইক রয়েছে। তাই এই লাইনটা কোন ফিগার অফ স্পিচ উদাহরণ? অপশন এ সিমিলি, অপশন বি মেটাফোর, অপশন সি হাইপারবোল, অপশন ডি পার্সোনিফিকেশন। না, এটা হলো সিমিলির উদাহরণ, অপশন এ সিমিলি। বাট গ্যালেন্টলি দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কাফ, দ্য জায়েন্ট রেফার্স টু। এই যে কবিতার লাইনটা তোলা হয়েছে, বাট গ্যালেন্টলি সাহসের সাথে, দ্য জায়েন্ট, জায়েন্ট মানে হচ্ছে দৈত্য, কিন্তু জায়েন্ট এখানে একটি সিম্বল হিসেবে কাজ করছে। ওয়ার্স দ্য স্কাফ, স্কাফ হচ্ছে একটা পোশাকের মতো, আর ওয়ার মানে হচ্ছে পরিধান করা। তাহলে এই লাইনটা বলা হয়েছে যে জায়েন্টের মতো একটা পোশাক পরিধান করা রয়েছে সাহসের সাথে। এখানে জায়েন্ট বলতে কাকে বোঝানো হয়েছে? অপশন এ দ্য ক্যাজুরিনা ট্রি, অপশন বি দ্য গার্ডেন, অপশন সি দ্য মুন, অপশন ডি দ্য পন্ড। না, এইখানে জায়েন্ট বলতে রেফার করা হয়েছে দ্য ক্যাজুরিনা ট্রিকে। না, ক্যাজুরিনা ট্রি সে দৈত্যের মতো সেই স্কাফকে পরে রয়েছে, আর এখানে স্কাফ হচ্ছে সেই ক্রিপারটা, সেই লতানো গাছটা। এবং তিনি বলছেন যে এটা যদি অন্য কোনো গাছ হতো তাহলে হয়তো এই লতানো গাছের যে আঘাত সেটা সহ্য করতে পারতো না, কিন্তু ক্যাজুরিনা ট্রি এতটাই সাহসের সাথে দাঁড়িয়ে রয়েছে যেন দেখে মনে হচ্ছে সে একটা দৈত্যের আকার, সে বিশাল আকারের। তাই এইখানে জায়েন্ট বলতে বোঝানো হয়েছে সেই ক্যাজুরিনা ট্রিকে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি হোয়াইল মেন রিপোজ, হোয়াট ডাজ দ্য ডার্কলিং সাজেস্ট? এখানে ডার্কলিং বলতে কি বোঝানো হয়েছে? সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি হোয়াইল মেন রিপোজ, যখন মানুষরা রেস্ট নেয় তখন আমাদের গাছের থেকে একটি গান শুনতে পাওয়া যায়, সেই গানটি মানুষকে ঘুম পাড়াতে সাহায্য করে। আর এখানে ডার্কলিং ওয়ার্ডটা বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? অপশন এ সং, অপশন বি ডার্কনেস, অপশন সি ডার্ক ব্রাঞ্চেস, অপশন ডি নকচার্নাল বার্ডস। না, এখানে ডার্কলিং সাজেস্ট অপশন ডি নকচার্নাল বার্ডস, মানে হচ্ছে নিশাচর পাখি যারা রাত্রে জেগে গান গাইছে এবং সেই গানটা মানুষকে ঘুমোতে সাহায্য করছে। তাই এখানে ডার্কলিং মানে হচ্ছে অপশন ডি নকচার্নাল বার্ডস। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স ডিয়ার ইজ দ্য ট্রি টু মাই সোল, হোয়াট এলস মেক্স দ্য ক্যাজুরিনা ট্রি ডিয়ার টু দ্য পোয়েট? কবি বলছেন এই যে ক্যাজুরিনা গাছটা রয়েছে সেটা আমার কাছে খুবই প্রিয়, কিন্তু তার কারণ এটা নয় যে গাছটা খুব বড় বা গাছটা খুব সুন্দর বলে। এইখানে আর অন্য কি কারণ হতে পারে যার জন্য ক্যাজুরিনা গাছটি কবির কাছে খুব প্রিয়? অপশন এ ইটস হাইট, অপশন বি ইটস অফারিং অফ শেল্টার টু আদার ক্রিয়েচার্স, অপশন সি ইটস এজ, অপশন ডি ইটস চাইল্ডহুড অ্যাসোসিয়েশন উইথ দ্য পোয়েট। নাম কবির কাছে এই ক্যাজুরিনা ট্রি এত প্রিয় তার কারণ হচ্ছে অপশন ডি ইটস চাইল্ডহুড অ্যাসোসিয়েশন উইথ দ্য পোয়েট। এই ক্যাজুরিনা গাছের সাথে কবির অনেক শৈশবের স্মৃতি জড়িয়ে রয়েছে। এই ক্যাজুরিনা গাছের তলায় তিনি তার কাজিনস
অরু এবং আবজুর সাথে খেলা করতেন, সেই জন্য এই ক্যাজুরিনা গাছটা ওনার কাছে অত্যন্ত প্রিয়। তাই অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। ও সুইট কম্পেনিয়ন্স লাভড উইথ লাভ ইন্টেন্স, হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড হেয়ার? কবিতায় যে এই লাইনটা তুলে দেওয়া হয়েছে, এখানে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? ও সুইট কম্পেনিয়ন্স লাভড উইথ লাভ ইন্টেন্স, অপশন এ অ্যালিটারেশন, অপশন বি অ্যাজোনেন্স, অপশন সি হাইপারবোল, অপশন ডি অ্যাপোস্ট্রফি। না, কোনো একটা লাইনে যদি কাউকে সম্বোধন করা হয় বা অ্যাড্রেস করা হয়, যেমন এই লাইনে অ্যাড্রেস করা হয়েছে ও সুইট কম্পেনিয়ন্স, এখানে সুইট কম্পেনিয়ন্স বলতে বোঝানো হয়েছে কবির সিবলিংস অরু এবং আবজুকে। তাহলে কোনো লাইনে যদি অ্যাড্রেস করে বলা হয়, যেমন উইলিয়াম ব্লেকের একটা কবিতা ছিল দ্য সিক রোজ, সেই সিক রোজের প্রথম লাইনে হচ্ছে ও রোজ দাও আর্ট সিক, সেখানে রোজকে অ্যাড্রেস করে কবিতাটা বলা হচ্ছে। এখানে সুইট কম্পেনিয়ন্সকে অ্যাড্রেস করছে। আর যদি অ্যাড্রেস করা হয় তাহলে সেটা কোন ফিগার অফ স্পিচ? না, সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। তাহলে এই যে লাইনটা রয়েছে ও সুইট কম্পেনিয়ন্স লাভড উইথ লাভ ইন্টেন্স, এটার সঠিক অপশন হলো অপশন ডি অ্যাপোস্ট্রফি। দ্য ডার্জ লাইক মারমার দ্য পোয়েট হেয়ার্স ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি রেফার্স টু দ্য। আওয়ার ক্যাজুরিনা ট্রিতে যে ডার্জ লাইক মারমার কবি শুনতে পাচ্ছেন, ডার্জ হচ্ছে একটা মোর্নফুল সং বা একটা প্যাথেটিক সং, যেটা ব্যক্তির মৃত্যুতে গাওয়া হয়, সেটাকে বলা হয় ডার্জ। তাহলে এই যে ডার্জ লাইক মারমার, এই যে মৃত্যুর যে গান, এই কান্নার কষ্টের যে গান যেটা কবি শুনতে পাচ্ছেন কবিতার মধ্যে, এটা কোন জিনিসটাকে রেফার করে? অপশন এ মোর্নিং সাউন্ড অফ এয়ার, অপশন বি ওয়েলিং অফ দ্য ওয়েভস, অপশন সি ট্রিজ ল্যামেন্ট, অপশন ডি দ্য স্যাড সং অফ শি। তিনি যে কষ্টের দুঃখের গান শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে কি? অপশন সি ট্রিজ ল্যামেন্ট। সেটা হচ্ছে সেই গাছের দুঃখ, আর গাছের দুঃখের সাথে সে নিজের দুঃখটা কোথাও না কোথাও অ্যাসোসিয়েট করেছেন। তাই এখানে ডার্জ লাইক মারমার বলতে কিসের মারমার শুনতে পাচ্ছেন তিনি? না, অপশন সি ট্রিজ ল্যামেন্ট। আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে ইন ডিস্টেন্ট ল্যান্ডস, হুইচ ডিস্টেন্ট ল্যান্ডস আর মেনশন। কবি এখানে বলছেন যে আমি শুনতে পাচ্ছি সেই ওয়েল মানে হচ্ছে পেনফুল ক্রাই, কষ্টের দুঃখের যে আওয়াজ, যে কান্না, সেটাকে বলা হচ্ছে ওয়েল। বলছে আমি সেই কষ্টের কান্না, সেই দুঃখের কান্না শুনতে পাচ্ছি বহু দূরে, ইন ডিস্টেন্ট ল্যান্ড, কারণ তিনি সেই সময় নিজের দেশে নেই, তিনি বিদেশের মাটিতে রয়েছেন, এবং সেইখান অবধি তিনি সেই পেনফুল ক্রাই শুনতে পাচ্ছেন। সেই ডিস্টেন্ট ল্যান্ড কি? তুমি যদি কবিতাটা পড়েছো, এই প্রশ্নটা খুবই সোজা, তুমি যদি কবিতাটা ভালোভাবে পড়েছো তাহলে উত্তরটা আশা করছি পারবে। অপশন এ ইংল্যান্ড অর অস্ট্রেলিয়া, অপশন বি অস্ট্রিয়া অর জার্মানি, অপশন সি আমেরিকা অর নিউজিল্যান্ড, অপশন ডি ফ্রান্স অর ইটালি। না, কবিতার লাইনেই বলা রয়েছে যে অপশন ডি ফ্রান্স অর ইটালি। না, তিনি এই পেনফুল যে ক্রাই, এই যে ওয়েল, আর্তনাদের যে চিৎকার, সেটা কত দূর অবধি শুনতে পাচ্ছেন? না, ফ্রান্স অর ইটালি, অপশন ডি। আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ, হোয়াট ডাজ আই অফ ফেথ সাজেস্ট? আননোন মানে হচ্ছে অজানা, ইয়েট ওয়েল নোন মানে হচ্ছে ভালোভাবে জানা, টু দ্য আই অফ ফেথ, এখানে আই অফ ফেথ বলতে কি বোঝানো হচ্ছে? না, কবি এখন নিজের মাতৃভূমি থেকে, নিজের দেশ থেকে, নিজের নেটিভ ল্যান্ড থেকে অনেক দূরে রয়েছেন, সেই জায়গাটা তার কাছে আননোন। আবার তার যে কাজিনস, তারা এখন আর বেঁচে নেই, তাই তারা আননোন একটা দেশে চলে গেছে, তারা আননোন এরিয়ায় থাকছে, যেইটা তার অবগত নয়। মানে যারা বেঁচে আছে তারা জানে না, যারা মারা যায় তারা কোথায় যায়, তারা হচ্ছে আননোন, জায়গাটা আননোন তার কাছে, তার সিবলিংস তারাও এখন আননোন, ইয়েট ওয়েল নোন, কিন্তু সে চোখ বন্ধ করলে সেগুলো পরিষ্কার তার যে কাজিনস রয়েছে তাদেরকে দেখতে পায়। কিসের দ্বারা? আই অফ ফেথের দ্বারা। এই আই অফ ফেথ কোন জিনিসটাকে সাজেস্ট করে? অপশন এ ইনটুইশন, অপশন বি রিজনিং ফ্যাকাল্টি, অপশন সি স্পিরিচুয়াল ইনসাইট, অপশন ডি ফিজিক্যাল সাইট। না, এখানে আই অফ ফেথ বলতে বোঝানো হচ্ছে স্পিরিচুয়াল ইনসাইট, মানে তিনি চোখ বন্ধ করলেই তার সামনে, চোখের সামনে যে স্মৃতিগুলো ভেসে আসে সেইগুলোকে বলা হচ্ছে এখানে আই অফ ফেথ। তাই অপশন সি স্পিরিচুয়াল ইনসাইট ইজ দ্য রাইট অপশন। হোয়াট পোয়েটিক ডিভাইস ইজ ইউজড ইন দ্য এক্সপ্রেশন আননোন ইয়েট ওয়েল নোন? এই যে এক্সপ্রেশন আননোন ইয়েট ওয়েল নোন, যেটা আমরা আগের প্রশ্নে পড়লাম, এইখানে কোন রেটোরিক বা পোয়েটিক ডিভাইস ব্যবহার করা হয়েছে? না, আননোন মানে হচ্ছে যেটাকে আমরা চিনি না বা জানি না, আর ওয়েল নোন মানে হচ্ছে যেটা খুব ভালোভাবে চিনি। তাহলে দুটো অপোজিট যদি পাশাপাশি থাকে তাহলে সেটা কোন ফিগার অফ স্পিচ? বিপরীত ধর্মী দুটো শব্দ যদি পাশাপাশি থাকে তাহলে সেটা কোন ফিগার অফ স্পিচ? অপশন এ প্যারাডক্স, অপশন বি হাইপারবোল, অপশন সি আয়রনি, অপশন ডি অক্সিমোরন। না, দুটো অপোজিট ওয়ার্ড যদি পাশাপাশি থাকে তাহলে সেটা অক্সিমোরনের উদাহরণ। তাহলে কোন অপশনটা ঠিক? না, অক্সিমোরন। দ্য প্লেস রেফার্ড টু
alongside the deathless trees is option A a monument, option B a pond, option C বড়ডেল, option D the Alf। আমাদের কবি তরুদার তার কবিতার মধ্যে যে ডেথলেস ট্রিজের কথা বলেছেন, যেই সমস্ত গাছের মৃত্যু হয় না তারা অমর হয়ে থেকে যান, কোন জায়গার রেফারেন্স তিনি দিয়েছেন? না, এর সঠিক অপশন হচ্ছে অপশন সি বড়ডেল। না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইয়র ট্রিজ বলে একটা কবিতা লিখেছিলেন, যেখানে তিনি ইয়র ট্রিজকে বাঁচিয়ে রেখেছিলেন কোথায়? না, বড়ডেল বলে একটা জায়গায়। ঠিক একই রকমভাবে আওয়ার ক্যাজুরিনা ট্রি কবিতার মধ্যে কবি বলতে চাইছেন যে তিনিও ক্যাজুরিনা ট্রিকে বাঁচিয়ে রাখতে চান সেই ডেথলেস ট্রিজের মতো। কোন জায়গার? না, বড়ডেল। তাহলে কোন প্লেস রেফার করা হয়েছে ডেথলেস ট্রিজ রেফারেন্সটা আনার জন্য? অপশন সি বড়ডেল। হুয়েন ফার্স্ট মাই ব্ল্যাঙ্ক ইজ ওয়াইড ওপেন থ্রোন। আবার একটা কবিতার লাইন, কিন্তু প্রশ্নটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। না, তোমরা যে কোনো কবিতা, এই যে দুটো কবিতা রয়েছে ইউলিসিস এবং আওয়ার ক্যাজুরিনা ট্রি, এই কবিতাগুলোর প্রত্যেকটা লাইন একটু ভালোভাবে পড়বে, কারণ কবিতার থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়ার চান্সটা বেশি। তাই এখান থেকেও তোমার বিভিন্ন রকমভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারে, তাই কবিতাগুলো খুব ভালোভাবে রিডিং দেবে। হুয়েন ফার্স্ট মাই ড্যাশ ইজ ওয়াইড ওপেন থ্রোন, অপশন এ ডোর, অপশন বি উইন্ডো, অপশন সি ক্যাসমেন্ট, অপশন ডি আই। না, সঠিক অপশন হচ্ছে অপশন সি ক্যাসমেন্ট। যখন তিনি তার ক্যাসমেন্ট বা একটা জানালার মতো বস্তু সেটা যখন খুলছেন, তখন তিনি বাইরের যে দৃশ্য দেখতে পাচ্ছেন সেটাকে তিনি বর্ণনা করছেন। তাহলে হুয়েন ফার্স্ট মাই ক্যাসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রোন, তাই সঠিক উত্তর হচ্ছে অপশন সি ক্যাসমেন্ট। কলাম ম্যাচিং। কলাম এতে বলা হয়েছে আ ক্রিপার উইন্ডিং রাউন্ড দ্য ট্রি, দ্য পোয়েটস ইমোশনাল স্টেট হোয়াইল রিমেম্বারিং দ্য ট্রিজ ল্যামেন্টিং হুইসপার, দ্য বার্ড দ্যাট সিংস টু ওয়েলকাম দ্য ডে। কলাম বিতে নস্টালজিক লঙ্গিং অ্যান্ড সরো, ডার্জ লাইক মারমার, কোকিলাস লাইক আ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। এরপর আমরা দেখবো যে কলাম এর সাথে কোনটা ম্যাচ হয়। প্রথমে হচ্ছে এ ক্রিপার উইন্ডিং রাউন্ড দ্য ট্রি। ক্রিপার মানে হচ্ছে লতানো গাছ, যেটা গোল করে ঘুরে ঘুরে ওই ক্যাজুরিনা ট্রির ওপরে উঠছে। তার সাথে ম্যাচ হচ্ছে লাইক আ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড। সেই লতানো গাছকে তুলনা করা হয়েছে পাইথন বা অজগরের সাথে, যেটা কুণ্ডলি পাকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেই গাছে উঠছে। তাহলে আমরা যদি দেখি 1D, তাহলে দেখো যে আমরা অলরেডি দুটো অপশনকে এলিমিনেট করতে পারছি, যেটা হচ্ছে এ এবং ডি। তাহলে কোনটার মধ্যে সঠিক উত্তর হবে? হয় বি হবে, না হলে সি হবে। আমরা চলে যাব দ্বিতীয়তে। দ্বিতীয়তে কি বলছে? দ্য পোয়েটস ইমোশনাল স্টেট হোয়াইল রিমেম্বারিং দ্য ট্রি। কবি যখন গাছের কথা মনে করছেন তখন তার কীরকম অনুভূতি হচ্ছে? এটা হচ্ছে তিনি যখন গাছের কথা ভাবছেন তিনি অতীতের কথাই চলে যাচ্ছেন, তার ভাই বোনদের কথা তার মনে পড়ছে, এটা হচ্ছে একটা নস্টালজিয়া। তাহলে এটার সাথে মিলবে অপশন এ নস্টালজিক লঙ্গিং অ্যান্ড সরো। তাহলে 1D 2A। এরপর আমরা যদি দেখি, আমরা অলরেডি আর বাকি দুটো ঠিক না জানলেও আমরা অলরেডি পেয়ে গেছি যে কোন অপশনটা ঠিক হবে, অপশন বি। 3 নম্বর কি বলা হয়েছে? দ্য ট্রিজ ল্যামেন্টিং হুইসপার, গাছের যে কান্না আর্তনাদের চিৎকার সেটা কি? সেটা হচ্ছে ডার্জ লাইক মারমার। আর দ্য বার্ড দ্যাট সিংস টু ওয়েলকাম দ্য ডে, দিনকে আগমন করার জন্য যে পাখি গান গায় সেটা হচ্ছে কোকিলাস। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোশ্চেন রয়েছে স্টেটমেন্ট রিজন টাইপ। দেখো স্টেটমেন্টে কি বলা হয়েছে? দ্য স্পিকার ফিলস আ ক্লোজ রিলেশন উইথ দ্য ক্যাজিউরিনা ট্রি। স্পিকার ক্যাজিউরিনা গাছের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে তিনি মনে করেন। রিজন, সি ডাজ নট হ্যাভ এনি পার্সোনাল রিলেশন অ্যান্ড মেমোরিজ টাইড টু ইট। তার সেই গাছটির সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক বা কোনো স্মৃতি নেই। অপশন এতে কি বলা হচ্ছে? বোথ স্টেটমেন্ট অ্যান্ড রিজন আর ট্রু। অপশন বি বোথ স্টেটমেন্ট অ্যান্ড রিজন আর ফলস। অপশন সি স্টেটমেন্ট ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। অপশন ডি স্টেটমেন্ট ইজ ফলস বাট রিজন ইজ ট্রু। আমরা যদি দুটো দেখি তাহলে স্টেটমেন্টে তিনি যেটা বলছেন যে ক্যাজুরিনা ট্রির সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সেটা সত্যি, কিন্তু রিজনে যেটা বলা হয়েছে সি ডাজ নট হ্যাভ এনি পার্সোনাল রিলেশন মেমোরিজ টাইড টু ইট, এটা হচ্ছে মিথ্যে। তাহলে কোন অপশনটা ঠিক হবে? অপশন সি স্টেটমেন্ট ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। আরেকটা কবিতা লাইন তুলে দেওয়া হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান্স ব্ল্যাঙ্ক, এ ব্লেসিং, বি কার্স, সি প্রেজেস, ডি অ্যাকসেপ্টেন্স। এখানে বলা হয়েছে সেই গাছটাকে বাঁচিয়ে রাখতে পারে একমাত্র ভালোবাসা। কার কাছ থেকে? অবলিভিয়ান্স ব্ল্যাঙ্ক। এখানে অবলিভিয়ান্স মানে হচ্ছে ভুলে যাওয়া যে স্বভাব রয়েছে। তো মানুষের ভুলে যাওয়া একটা স্বভাব রয়েছে, সবসময় ভুলে যায়। তোমাকে হয়তো মার্কেট থেকে মা কিছু জিনিস আনতে বলেছে, তুমি ভুলে গেছো, দুটো জিনিস নিয়ে এসেছো, দুটো ভুলে গেছো। বা তোমার পড়ার ব্যাপার, সেটা তো সবসময় ভুলে যাও। তাহলে এইখানে অবলিভিয়ান মানে হচ্ছে সেই ভুলে যাওয়া। তুমি যদি কবিতা পড়েছো তাহলে তুমি বুঝতে পারো এটা একদম লাস্ট লাইন। তো কবিতার ফার্স্ট এবং লাস্ট লাইন এগুলো খুব ভালোভাবে পড়বে, কিন্তু গোটা কবিতাটা তোমার পক্ষে যতবার সম্ভব রিডিং দাও। তাহলে মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান্স কার্স, অপশন বি ইজ দ্য রাইট অপশন। আবার একটা কলাম ম্যাচিং। কলাম এ ট্রিজ ল্যামেন্ট কম্পেয়ার টু, পোয়েটস নস্টালজিয়া ফর, অ্যাক্টিভিটিস অফ পোয়েট ইন চাইল্ডহুড ডেজ, পোয়েটস গ্রিভিয়াস লস। আর কলাম বিতে বলা হয়েছে নেয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স,
সি ওয়েভস, চাইল্ডহুড ডেজ, প্লেইং। তাহলে আমরা এখানে কলাম ম্যাচিংয়ে দেখি যে এর কলাম এতে প্রথমে কি বলা হয়েছে না ট্রিজ ল্যামেন্ট কম্পেয়ার টু। ল্যামেন্ট মানে হচ্ছে আর্তনাদ, তাহলে গাছের যে আর্তনাদ সেটা তুলনা করা হয়েছে কিসের সাথে না কবিতায় বলা হয়েছে গাছের আর্তনাদকে তুলনা করা হয়েছে সি ওয়েভসের সাথে, সমুদ্রের ঢেউয়ের সাথে। তাহলে 1B। এরপর আমরা অপশনগুলো চেক করবো যে 1B কোনটাতে রয়েছে। দেখো অপশন সি আর অপশন ডি, তাহলে এই দুটোর মধ্যে একটা সঠিক অপশন হবে, অপশন এ এবং বি বাদ পড়ে গেল। এরপর দেখো পোয়েটস নস্টালজিয়া ফর, কবি কিসের প্রতি তার নস্টালজিয়া রয়েছে না কবির নস্টালজিয়া রয়েছে অপশন সি তার চাইল্ডহুড ডেজের প্রতি, তিনি তার শৈশবের স্মৃতিগুলোকে মনে করছেন। তাহলে অপশন 2C। এরপর তুমি যদি দেখো অপশন লক্ষ্য করো তাহলে কিন্তু তুমি অলরেডি সঠিক অপশন পেয়ে গেছো, যেটা হচ্ছে সি, যেখানে বলা হচ্ছে অ্যাক্টিভিটিস অফ পোয়েট ইন চাইল্ডহুড ডেজ, কবির শৈশবের কোন অ্যাক্টিভিটিস কথা বলা হচ্ছে, অপশন ডি প্লেইং। আর 4 বলা হচ্ছে পোয়েটস গ্রিভিয়াস লস, সেটা হচ্ছে নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান, তিনি তার সিবলিংসদেরকে হারিয়েছেন টিভিতে। তাহলে এইখানে সঠিক অপশন হচ্ছে অপশন সি 1B 2C 3D 4A। নেক্সট কোশ্চেন হচ্ছে ট্রু ফলস, সেখানে 4টি স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস তোমাকে বলতে হবে। ফার্স্ট স্টেটমেন্ট, দ্য স্পিকার কম্পেয়ার্স দ্য ক্যাজুরিনা ট্রি টু দ্য ট্রিজ ইন বরোডেল, কবি ক্যাজুরিনা গাছকে কিসের সাথে তুলনা করেছেন, সে বরোডেলে ইয়র ট্রির সাথে তুলনা করেছেন। স্টেটমেন্ট নাম্বার 2, দ্য স্পিকার থিংস হার পোয়েম ইজ স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল, কবি মনে করেন তার কবিতাটা খুব স্ট্রং এবং পাওয়ারফুল। 3, দ্য স্পিকার ওয়ান্টস লাভ টু প্রোটেক্ট দ্য ট্রি ফ্রম অবলিভিয়ান স্কার্স, কবি মনে করেন একমাত্র প্রেম এই গাছটিকে প্রোটেক্ট করতে পারে ওই ভুলে যাওয়া ব্যাপারটা থেকে, ভুলে যাওয়া অভিশাপ থেকে। আর 4, দ্য স্পিকার বিলিভস দ্য ট্রি ইজ অলরেডি ফরগটেন, কবি মনে করেন যে গাছটিকে অলরেডি ভুলে যাওয়া হয়েছে। তাহলে তুমি যদি প্রথমে দেখো যে ক্যাজুরিনা ট্রিকে কার সাথে তুলনা করা হয়েছে না বরোডেলের সাথে, এটা হচ্ছে ট্রু। তাহলে কোন অপশনে 1 ট্রু, অপশন এ, অপশন সি এবং অপশন ডি, অপশন বি অলরেডি বাদ পড়ে গেল। দ্বিতীয়টা দেখো, দ্য স্পিকার থিংস আর পোয়েম ইজ স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল, এটা কিন্তু কবি মনে করেন না তার কবিতা স্ট্রং এবং পাওয়ারফুল, তাহলে এটা হচ্ছে ফলস। তাহলে 2 হচ্ছে ফলস, তাহলে তুমি অলরেডি উত্তর পেয়ে গেছো, সেটা হচ্ছে অপশন ডি, বাকি সব এলিমিনেট হয়ে গেছে। 3 নম্বর কি বলছে দেখো, দ্য স্পিকার ওয়ান্টস লাভ টু প্রোটেক্ট দি ফ্রম অবলিভিয়ান স্কার, সেটা হচ্ছে ট্রু, কবি চান ভালোবাসা প্রোটেক্ট করুক ভুলে যাওয়ার অভিশাপ থেকে। আর ডিতে বলা হচ্ছে দ্য স্পিকার বিলিভস দ্য ট্রি ইজ অলরেডি ফরগটেন, তিনি মনে করেন যে গাছকে অলরেডি ভুলে যাওয়া হয়েছে, সেটা হচ্ছে ফলস। তাহলে অপশন ডি হচ্ছে এর সঠিক উত্তর। কেসে বলা হয়েছে দ্য বার্ডস মেক দেয়ার নেস্ট অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, সেই ক্যাজিউরিনা ট্রির ডালে পাখিরা তাদের বাসা বেঁধেছে। আ বাবুন ইজ সিন টু সিট অন আ ব্রাঞ্চ অফ দ্য ক্যাজুরিনা ট্রি, সেই ক্যাজুরিনা ট্রির ডালে এক বাবুন সে বসে রয়েছে। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ব্রাঞ্চেস অফ দ্য ক্যাজুরিনা ট্রি, এই ক্যাজুরিনা গাছের যে ডাল সেটা তিনি কিভাবে ডেসক্রাইব করেছেন কবিতার মধ্যে। অপশন এ, অ্যাজ ডেলিকেট অ্যান্ড ফ্রেজাইল, অপশন বি, অ্যাজ উইক অ্যান্ড ব্রিটল, অপশন সি, অ্যাজ কালারফুল অ্যান্ড ভাইব্রেন্ট, অপশন ডি, অ্যাজ স্ট্রং অ্যান্ড স্টাডি। তো ডেলিকেট অ্যান্ড ফ্রেজাইল, ফ্রেজাইল মানে হচ্ছে ভঙ্গুর, যেটা খুব সহজে ভেঙে যায়, তাহলে এই অপশনটা হবে না। উইক মানে দুর্বল, যদি দুর্বল হতো তাহলে বার্ডস বাবুন সেটা সবাই বাসা বাঁধতো না সেখানে, তাহলে এটাও হবে না। কালারফুল অ্যান্ড ভাইব্রেন্ট হবে না, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, যেটা হচ্ছে স্ট্রং অ্যান্ড স্টাডি। তাহলে এখানে কোনটাকে দেখানো হয়েছে, ডালগুলোকে কিভাবে দেখানো হয়েছে না অ্যাজ স্ট্রং অ্যান্ড স্টাডি। আবার একটা অ্যাজারশন রিজন টাইপ অফ কোশ্চেন, অ্যাজারশনে বলা হচ্ছে দ্য ক্যাজুরিনা ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ আ সিম্বল অফ বিউটি অ্যান্ড ট্রাঙ্কুইলিটি, ক্যাজুরিনা গাছ এটা হচ্ছে কিসের সিম্বল না এটা হচ্ছে সৌন্দর্য এবং শান্তি বা প্রশান্তর সিম্বল, ট্রাঙ্কুইলিটি এবং বিউটির সিম্বল। আর রিজনে বলা হচ্ছে দ্য ট্রি প্রোভাইডস দ্য পোয়েট উইথ কমফোর্ট অ্যান্ড মেমোরিজ অফ চাইল্ডহুড, এই যে গাছটা রয়েছে এটা কবিকে একটা আরাম দেয় এবং তার শৈশবের যে স্মৃতি সেইগুলো মনে করিয়ে দেয়। অপশন এ অ্যান্ড আর বোথ ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। অপশন বি, এ অ্যান্ড আর বোথ ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ ইজ কারেক্ট বাট আর ইজ ইনকারেক্ট। আর অপশন ডি, এ ইজ ইনকারেক্ট বাট আর ইজ কারেক্ট। তাহলে আমরা যদি অ্যাজারশন এবং রিজনে দেখি যে দুটোই কিন্তু সত্যি। দ্য ক্যাজুরিনা ট্রি ইজ ডেসক্রাইবড এজ এ সিম্বল অফ বিউটি অ্যান্ড ট্রাঙ্কুইলিটি, এটা যেমন সত্যি। দ্য ট্রি প্রোভাইডস দ্য পোয়েট উইথ কমফোর্ট অ্যান্ড মেমোরিজ অফ চাইল্ডহুড, এটাও সত্যি। তাহলে অপশন সি এবং ডি অলরেডি বাদ পড়ে গেল, ঠিক হবে কোনটার মধ্যে, অপশন এ এবং বি এর মধ্যে। আর এই যে ক্যাজুরিনা গাছটা রয়েছে সেটা কবিকে একটা আরাম দেয় এবং তার শৈশবের স্মৃতিগুলো মনে করিয়ে দেয়, সেই জন্যই কিন্তু এটা হচ্ছে একটা বিউটি এবং ট্রাঙ্কুইলিটির সিম্বল। তাই অপশন এ অ্যান্ড আর বোথ ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এই অপশনটাই হবে এর সঠিক উত্তর। সিলেক্ট দ্য ক্রনোলজিক্যাল অর্ডার, 4টা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তোমাকে বলতে হবে। দ্য পোয়েট রিকলস দ্য চাইল্ডহুড ডেজ স্পেন্ট আন্ডার দ্য ট্রি, গাছের তলায় তার শৈশবের দিনগুলোকে তুলে ধরেছেন কবি। স্টেটমেন্ট 2, দ্য ট্রি ইজ ডেসক্রাইবড ইন ইটস ফিজিক্যাল ফর্ম, গাছের ডেসক্রিপশন রয়েছে, গাছ কিরম দেখতে, তার মধ্যে কারা থাকে না থাকে সেই সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে দ্য পোয়েট এক্সপ্রেসেস ডিপ ইমোশনাল অ্যাটাচমেন্ট, গাছের সাথে তার একটা যে অ্যাটাচমেন্ট রয়েছে, তার একটা যে সম্পর্ক রয়েছে, নিবিড় সম্পর্ক রয়েছে, সেটাকে তিনি তুলেছেন।
দ্য ট্রি রিপ্রেজেন্টস আ সোর্স অফ সোলেস অ্যান্ড কমফোর্ট। গাছটা কবিকে কোথাও না কোথাও একটু আরাম এবং প্রলেপ দেয় তার ব্যথার মধ্যে। তাহলে কোন স্টেটমেন্টটা প্রথমে, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়, কোনটা চতুর্থ? না, প্রথমেই আমরা কবিতাটা পড়েছি যেখানে গাছের ডেসক্রিপশন রয়েছে, গাছের ফিজিক্যাল ফর্ম নিয়ে কথা বলা হয়েছে। তাহলে 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথম। এবার যদি আমরা অপশন দেখি তাহলে এ, সি এবং ডি, তার মধ্যে যে কোনো একটা ঠিক হবে, বি বাদ পড়ে গেল। এরপর দেখো 2 এর পর যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্য পোয়েট রিকলস দ্য চাইল্ডহুড ডেজ স্পেন্ট আন্ডার দ্য ট্রি। ওই গাছের তলায় তিনি যে শৈশবের দিন কাটিয়েছেন তার কথা বলা হয়েছে। তাহলে 2-1। এরপর তুমি যদি দেখো তাহলে তুমি তোমার সঠিক উত্তর পেয়ে গেছো, সেটা হচ্ছে অপশন ডি 2-1। তারপরে হচ্ছে 3, কবি তার যে একটা গভীর সম্পর্ক সে গাছের সাথে তার কথা বলছেন। আর তারপরে হচ্ছে 4, দ্য ট্রি রিপ্রেজেন্টস এ সোর্স অফ সোলেস অ্যান্ড কমফোর্ট। তাই অপশন ডি 2-1-3-4 ইজ দ্য কারেক্ট অপশন।